আচ্ছা ঠিক আছে ভাই, স্টার্ট করেন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যালো ভাই কি অবস্থা? এই তো ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এভরিথিং আই থিংক কোরিয়াতে দিনকাল এভরিথিং কেমন ইজ যাচ্ছে এখন? হ্যাঁ, এই তো ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। তো আশা করি সবকিছু ঠিকঠাক আছে, তাই না ভাই? হ্যাঁ, এখন ঠিক আছে সব। আ হ্যাঁ, 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 হ্যাঁ। সব তো আপনার কেমন যাচ্ছে? আ আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক। আ এখন কোরিয়াতে কয়টা বাজে? এখানে বাংলাদেশে ৭ টা। ৩ ঘন্টার এখন ব্যবধান, তাই আপনার না? এখানে ১০টা ১৭, ১০টা ১৭। ৩ ঘন্টার ব্যবধান, আচ্ছা। ৩ ঘন্টার ব্যবধান। আপনি যখন কোরিয়াতে গেছিলেন তখন ওইটা কত সাল ছিল? মানে আপনার এন্ট্রি সালটা কত? আমি তো সেপ্টেম্বর ইনটেকে আসছিলাম ২০২৩ এর। তো আমার যখন আমি যেহেতু এইচএসসি ২২ এর ব্যাচ, তো আমি জাস্ট হুম, ইটা শেষ কইরাই আমি আর লেট করি নাই। তো আমি খুবই কম সময় পাইছি। দেন আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি যাতে আমার ইয়ার গ্যাপ-ট্যাপ না হয়। তো এইজন্য হুম, আমার হুম, আগেই হুম। ইন্টেনশন ছিল যে আমি আইএলটিএস দিয়ে আইসা পড়ুম। তো আমি আইএলটিএস দিই। আইএলটিএস দিতে আমার আইএলটিএস প্রিপারেশন নিছিলাম, তেমন সময় পাই নাই। তো তারপর ২ মাস এর মধ্যে আমি কভার করছিলাম আরকি। তো দেন আ হচ্ছে সেপ্টেম্বর ইনটেকটা আইএলটিএস দিছি। আগে কমপ্লিট করে তারপর গেছিলেন? হ্যাঁ, এইচএসসি কমপ্লিট কইরা আরকি আর আপনার ইয়া দেন কলেজ নাই শেষ করে। আইএলটিএস ইংলিশের? হ্যাঁ, হ্যাঁ। ইংলিশ স্পিকিং টেস্ট আইএলটিএস? হ্যাঁ, হ্যাঁ। আমি ওই ঢাকা অ্যাডমিশন টেস্ট বা হইতেছে পাবলিক ইউনিভার্সিটির জন্য যে অ্যাডমিশন টেস্ট, এটা আরকি স্কিপ করা লাগছে আমার। তো আমার প্ল্যানিং ছিল যে আমি আগে থেকেই প্ল্যানিং ছিল আমি বাহিরে চইলা আসবো। যে হয়তো কোনো কান্ট্রিতে চইলা আসবো। আমার দেশে পড়ালেখা করার কোনো ইচ্ছাই ছিল না। তো আমার যেহেতু প্ল্যান ছিল আমি সাথে আমার ইন্টারটা শেষ করে আমি হচ্ছে যে IELTS এর প্রিপারেশন নিই। তো আপনি এটা ঠিক কাজ করছেন ভাই। অ্যাডভান্টেজ বিদেশে দিছে, হ্যাঁ। যায়া একটা সেটেল আহ আমার ঐরকম একটা পরিস্থিতি থাকলে আমি একটা যাইতাম। যাক নিজে এখন দেশে আছি তাও যার যেটা ইচ্ছা আরকি বুঝছেন? আ তবে আমার একটা ইচ্ছা কি বিদেশে ভ্রমণ করার। বু বাইরের হ্যাঁ, দেশে এইটা গিয়ে ভ্রমণ এটা করার এটা ইউনিভার্সালি আরকি সবারই হচ্ছে যে একটা হুম, ভ্রমণ করার ইচ্ছা থাকে। আ তবে ভালো দেশে আছেন আপনি। আমি মনে করি। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার যে লিভিং কস্ট বা হচ্ছে যে কাজের পাশাপাশি যে একটা এটা একটা অ্যাডভান্টেজ বলা যায়। যেহেতু লিভিং হুম, কস্ট এইদিকে কম। আবার টিউশন ফি তুলনামূলক অনেক কম। তো এক্ষেত্রে আসলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আ তো এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তারপরও হচ্ছে যে একটু যদি বলা যায় যেমন হচ্ছে যে আমাদের ওয়ার্ক পারমিট আছে হচ্ছে যে ২০ ঘন্টার অ্যালাওয়ার জন্য। বাট কিন্তু আমরা কাজ করি বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আ গভর্নমেন্ট আরকি ওরকমভাবে করে না যে আসলে ওয়ার্ক পারমিটটা নিলে হয়। তো এইদিকে ফ্লেক্সিবিলিটি আছে। বাট আপনি যদি অন্য কান্ট্রির দিকে তাকান, তো এক্ষেত্রে হচ্ছে যে একটু ডিফিকাল্ট। বাট কোরিয়ার ক্ষেত্রে একটা মোস্ট ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। যদি আপনার ল্যাঙ্গুয়েজ যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে একটু আপনি অপরচুনিটিস কম পাবেন। বাট হুম, ওভারঅল হুম। আই গেস এখন খুব কেমন ভালো। শিখছেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ? আমি তো কোরিয়ানে তেমন একটা বেশি ফোকাস দেই নাই। তো আমি ওই প্রজেক্ট দেখানোর চেষ্টা করতেছি বা ইটি করতেছি। শিখা আমার প্রয়োজন আমি মনে করি। কারণ ওখানেও তো কর্পোরেট লাইফটা মানে অনেক উন্নত। হ্যাঁ, ওখানে এখানে ঢুকে যেতে কর্পোরেট পারবেন। লাইফটা খুবই উন্নত। আবার হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা হিউজ। যেমন ফর এক্সাম্পল আপনি যদি ধরেন জার্মানির দিকে যান বা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে যান, ওদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে বাট হচ্ছে ওদের যে কর্পোরেট যে আ কাজকর্ম সেগুলো কিন্তু মোস্টলি হচ্ছে ইংলিশে। হুম, যদি হুম, হুম, জার্মানিতে যান হিউজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বাট সেক্ষেত্রে ওনাদের কর্পোরেট যেইগুলো আছে কিন্তু ওগুলা সব ইংলিশে চলে। বাট কোরিয়ার হুম, ক্ষেত্রে সেটা ভিন্ন। কোরিয়াতে ইভেন তারা ম্যাপ চালায় নাভার ম্যাপ, কাকাও ম্যাপ। তো ইভেন সার্চ ইঞ্জিন কিন্তু ওরা চালায় না। ওরা হচ্ছে যে নাভার সার্চ ইঞ্জিন চালায়। তো সেটা আসলে যারা মার্কেটর হিসাবে যদি কেউ ক্যারিয়ার করতে চায় এখানে, তো এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা আ এনভায়রনমেন্ট। তো সেক্ষেত্রে আপনার অনেক ব্যারিয়ার চলে আসে। হুম। বাট আপনি যদি ওয়ার্লড ওয়াইড চিন্তা করেন সবাই কিন্তু Google ইউজ করে বা IT ইউজ করে। কে কে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বিশ্বে যেখানেই থাকেন না কেন আপনার একটা স্কিল সেটও হয়ে যাইতেছে। বাট এখানে এসে হুম, আপনার হুম, মার্কেটিং এর যে এনভায়রনমেন্ট গুলা সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে হুম। অ্যাডাপ্টিবিলিটি আবার নতুন করে শেখা অনেক প্রবলেম। আপনি এই মাসে এই মাসের দিকে কি কাজ শিখতেছেন বা এই বছরে কি কাজ শিখতেছেন মার্কেটিং এর ব্যাপারে আমি বা এখন মোস্টলি চেষ্টা করতেছি যে এজেন্টিক।
ওয়ার্ক গুলা করার জন্য। যেমন অটোমেশনস করা যায়। যেমন হচ্ছে যে আপনার ওপেন ফ্লো দিয়া যে মার্কেটিং এর স্টাফ গুলা যেগুলা অটোমেটলি করা যায়। বিভিন্ন টুলস AdNN তারপর হচ্ছে make.com এগুলো আমি চেষ্টা করতেছি ভালো করে শিখার। কারণ হইতেছে যে স্পেশালি এজেন্ট গুলা যেমন আপনার আ আ ক্লাউড কোড আছে বা এজেন্টিক যত ধরনের জিনিসপাতি আছে এগুলো আমি শিখার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে আপনার ফিউচারে আমার মানে যতটুকু কি নলেজ আছে যে ফিউচারে হচ্ছে যে আপনার সব এজেন্টিক কাজগুলা হবে বেশি। মানে কম টিম আপনার অনেক হিউজ টিম লাগবে না। আপনার হচ্ছে যে কম টিমেও আপনি অনেক বেশি করতে পারবেন। যেহেতু এজেন্ট গুলা আসলে আরো স্মার্টার হইতেছে আরকি। এজন্য আমি বেশি, হুম। বেশি এআই গুলাতে ইনভেস্ট করার চেষ্টা করতেছি। বিভিন্ন টুলস প্রতিনিয়ত শেখার চেষ্টা করি আরকি। আ আমিও এটা দেখতেছি অনেক এভলিউশন হচ্ছে। এই জায়গায় অনেকে এ এজেন্টের কাজগুলা অনেক বাড়তেছে, অনেক অটোমেশন আসতেছে। যেমন বিশেষ করে এই যে ই-কমার্স ওয়েবসাইটে বা যেকোনো ধরনের সার্ভিস ওয়েবসাইটে কেউ একজন অটোমেশন লাগাচ্ছে যাতে অ্যা বিশেষ করে চ্যাটিং করার ক্ষেত্রে অটো করে কাস্টমারদের চ্যাট করতেই থাকবে ওর সঙ্গে। কেউ একজন হ্যাঁ, হ্যাঁ। করলো, আপনার তো ওর সঙ্গে চ্যাট করতেই থাকবে। এই ধরনের অটোমেশন গুলা। হ্যাঁ, এই ধরনের অটোমেশন গুলা হইতেছে। প্লাস হচ্ছে যে আপনার আ যে বিভিন্ন উম এখন আপনার হচ্ছে যে মজার একটা বিষয় হচ্ছে যে আপনার যদি জাস্ট $20 একটা সাবস্ক্রিপশন থাকে যে হয়তো ChatGPT বা আপনার হচ্ছে যে স্পেশালি ক্লাউড, আমি ক্লাউডই ইউজ করি বেশি ক্লাউড। এটা হচ্ছে যে আপনার অনেক পাওয়ারফুল মনে হয় আমার কাছে। কারণ আপনি আমিও এটা ইউজ করি অনেক ক্ষেত্রে। এটাই ভাল লাগে আমারে। আবার আরেকটি সবথেকে সুপার যে ইন্টারেস্টিং টা সেটা হইতেছে যে আপনার ওপেন ক্লাউ। ওপেন ক্লাউডটা হুম, আপনার হচ্ছে যে ম্যাকে বা ইয়েতে আপনি লোকালি রান কইরা হইতেছে। আপনি যা খুশি তা বললেও কইরা দেয়। ইভেন দেখেন এখন ওয়ার্ডপ্রেস যে ব্লগিং এর ক্ষেত্রে যে ব্লগিং এর যে মার্কেটটা আছে সেটা হইতেছে যে আপনি এআই দিয়া যে এই যে এআই এজেন্ট দিয়া হচ্ছে যে আপনি ২০০, ৩০০ বা ৫০০, ১০০০ ব্লগ আপনি লিখে ফেলাইতে পারতেছেন। আপনার কোন কিছুই করা লাগতেছে না। আপনি হুম, ডেফিনিটলি হুম, পাবলিশ করবেন না। জাস্ট ড্রাফটে রাইখা দিবেন, ওরে বলবেন যে ড্রাফটে রাইখা দাও। দেন আপনি সুন্দর করে ওখানে এ চেকিং কইরা হচ্ছে যে আপনি পরে পাবলিশ করবেন। তো মানে আমাদেরকে হুম, আরো এফিশিয়েন্ট বানাইছে এআই। আবার হুম। কিছু, কিছু জব আসলে থাকবে না এটা ডেফিনিটলি সিউর। যেমন আগে কনটেন্ট রাইটিং গুলা ছিল। দেন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বাট এগুলো আমার জানার মতে সাস্টেইন করবে না তেমন একটা বেশি। আ আর আমার কাছে এরকম মনে হয় যে কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে এখনো লোক লাগবে। কারণ ইউজার ইনটেন্ট অনুযায়ী কনটেন্ট কে পাবলিশ করে দিবে? মনে করেন আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি আমার ক্লায়েন্টের সঙ্গে কি, কি এক্সপেরিয়েন্স পাইছি। আ মনে করেন, মনে করেন আমি একজন লয়ার, ঠিক আছে? আমি আমি তো লিগ্যাল আর্টিকেল পাবলিশ করব। ল এর ব্যাপারে বা কোনো একটা উম লিগ্যাল ব্যাপারে মনে করেন। কেউ একজন সার্চ করছে, অ্যা মনে করেন ডিভোর্স হইছে। সে এখন তার ব্যাপারে একটা ইনফরমেশন চাচ্ছে। অ্যা এখন যার আর্টিকেলটা আসবে সে তো একজন লয়ার। তো ওই, ওই লিগ্যাল আর্টিকেলটা এআই লিখতে পারবে না। বা ওই হিউম্যান সেন্স থেকে ও লিখতে পারবে না। ওটা লিখতে হলে একটা লয়ারেরই দরকার যে এক্সপ্লেইন করতে পারবে তার পার্সপেক্টিভ থেকে একটা ল এক্সপ্লেইন করতে পারবে। তার নিজের এক্সপেরিয়েন্স থেকে, ওই দেশের ল থেকে সবকিছু নিজের এক্সপেরিয়েন্স থেকে যখন প্রকাশ করবে তখন ওই আর্টিকেলটা এআই ফিচার করতে চাইবে এবং Google ও র‍্যাংক করতে চাইবে। যখন তার নিজস্ব এক্সপেরিয়েন্স সহকারে দিতে পারবে এবং নিজের স্টোরি ইনক্লুড করা থাকবে, নিজের পার্সোনাল কোড থাকবে ওই জায়গায়, এরকমভাবে। তো এআই তো এরকমভাবে লিখতে পারে না। এআই একটা জেনেরিক ভাবে লেখে যেরকম উম যদি তাকে বলা হয় যে অ্যা হাউ টু অপটিমাইজ এ ওয়েবসাইট, ও শুধু আপনাকে এক্সপ্লেইন করবে যে অ্যা এই একটা চেক লিস্ট দিবে আপনাকে যে এইভাবে একটা ওয়েবসাইটকে র‍্যাংক করা যায়। কিন্তু অ্যা ওই আর্টিকেলটা র‍্যাংক করবে না। যদি একটা আর্টিকেল এমনভাবে লেখা হয়, একজন এসইও স্পেশালিস্ট নিজেই লিখছে, তার এক্সপেরিয়েন্স থেকে লিখছে যে সে কিভাবে র‍্যাংক করেছে এবং কি, কি এক্সপেরিয়েন্স ফেস করেছে, কি, কি প্রবলেম ফেস করেছে এবং কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক সংগ্রহ করেছে, কিভাবে কনটেন্ট লিখলে তার র‍্যাংক করেছে। সে যখন ওর নিজের পার্সপেক্টিভটা শেয়ার করবে, ওই কনটেন্টটা কিন্তু আরো ইনফরমেটিভ হবে এবং ইউজার ওই কনটেন্টের সঙ্গে আরো কনজিউম করবে।
ওইটা আরো পড়তে আগ্রহী হবে। কারণ ইউজার তখন মনে করবে না এই আর্টিকেলটা যিনি লিখেছেন ওইটা হচ্ছে একজন রিয়াল হিউম্যান এবং তার নিজস্ব এক্সপেরিয়েন্সটা শেয়ার করছে। এইজন্য আমি বলি, আমি মনে করি যে আর্টিকেল লেখার জন্য এখনো হিউম্যানের প্রয়োজন আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। যেমন মানে আমি যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে ধরেন আপনার এক্সপার্ট লেভেলে থাকতে হইব যে যেটা হচ্ছে হিউম্যান ইমোশন বা হিউম্যানের যে এক্সপেরিয়েন্স সেটা লাগবে যেটা আসলে এআই দিতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। পারসিয়েশন এর ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে আপনি এআই দিয়ে জেনারেট করেন দেখা গেছে যে একটা আ একটা সবার ড্রাফট জন্য যে বানাইতে পারে। কনটেন্ট আসলে হ্যাঁ। ওর হ্যাঁ, কাছে একটা সিম্পল ওকে ড্রাফট ড্রাফট বানাইতে করা পারে। হইছে কিন্তু ওখানে এক্সপেরিয়েন্স এড করাটা জরুরি। পার্সোনাল এক্সপেরিয়েন্স, রাইটারের পার্সোনাল এক্সপেরিয়েন্সটা এড করতে হবে। কারণ ইউজার এক্সপেরিয়েন্স এবং পার্সোনাল এক্সপেরিয়েন্স ওই জায়গায় যদি মিক্সিং না হয়, ওই কনটেন্টটা অথরিটি পায় না। হ্যাঁ, অ্যাবসোলিউটলি। যেমন হ্যাঁ, ধরেন আপনি আ যদি একটা এআই কে বলেন যে আমার এমন একটা আর্টিকেল দরকার যেমন ধরেন আ আপনি ট্রাভেল করতে চাইতেছেন থাইল্যান্ডে। হুম, তো থাইল্যান্ডে বললেন যে আমাকে ৫ টা প্লেসের কথা বলো কেন আসলে আমি যাবো। তো হুম। যদি ধরেন এটা যদি কারো পার্সোনাল ব্লগ হয় বা ইয়া-টিয়া হয় সে কিন্তু তার পার্সোনাল এক্সপেরিয়েন্স টা বা হচ্ছে তার পার্সোনাল ফটোগ্রাফি এগুলা দিয়ে সুন্দর করে এক্সপ্লেইন করে তিনি দিতে হ্যাঁ, পারবে। বাট এআই কিন্তু দিতে পারবে না। এআই হ্যাঁ। জাস্ট একটা এআই র‍্যান্ডম একটা চেকলিস্ট দিবে যে এই জায়গাটা ঘুরা হ্যাঁ, এই প্রয়োজন। জায়গাতে কিন্তু যাও। বাট হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আপনি যদি ধরেন আ জার্নালিজম এর দিকে যান বা আরো বড়, বড় যে রাইটার গুলো আছে, রাইটিং তো এটা যাবে না। এটা ডেফিনিটলি। বাট এটা হচ্ছে আপনার এফিশিয়েন্ট করবে আরো। আপনাকে হুম, আরো বেশি আ ফাস্টার করে দিব। হুম, যেমন হুম। ধরেন আপনি একটা ব্রেইনস্টর্মিং করতেছেন যে আপনার তাড়াতাড়ি ব্রেইনস্টর্মিং লাগবে। তো আপনার ব্রেইনস্টর্মিং টা নিয়ে আপনি তাড়াতাড়ি কইরা ফেলালেন। বাট হইতেছে যে আপনার যে মেইন যে টাস্কটা সেটা তো আর কে রিপ্লেস হইব না। এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা আসলে প্রডিউস করে সবার জন্য। মানে হুম, হুম, ইউনিভার্সাল হুম। একটা টেক্সট দেয়া দেয়। এখানে কোনো এক্সপেরিয়েন্স বা কোনো কিছু থাকে না। হুম, হুম। আর আমি ইদানিং দেখতেছি এই ব্যাপারে সবাই কথা বলতেছে। LinkedIn এ এবং Twitter এ আমি ২ জায়গায় বোথ জায়গায় দেখতেছি যে অনেকে বলতেছে রাইটার শেষ, রাইটারের জব শেষ, SEO এর জব শেষ। আমি বলতেছি আমি মনে, মনে ভাবতেছি ভাই আমি তাহলে কি করতেছি? কার জব করতেছি এতদিনে? আসলে এটা রিপ্লেস হওয়া এখনো সময়ের ব্যাপার আছে। বহুত সময়ের ব্যাপার আছে। যদি সার্চ ইঞ্জিন একদম উধাও হয়ে যায় তখন এইটার জব যাবে। মানুষ এখনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছে। সার্চ ইঞ্জিন উধাও হবে, সার্চ ইঞ্জিন পরিবর্তন হবে। কিন্তু SEO র জবটা তো পরিবর্তন হবে না। এখনো মানুষ সার্চ করে। অর্থাৎ কোথাও না কোথাও সার্চ করে ইনফরমেশন খোঁজে। আপনি এটা ভাবেন, আপনি ইনফরমেশন এর জন্য কোথাও না কোথাও সার্চ করেন। হয়তো Perplexity অথবা Cloudy অথবা ChatGPT অথবা Google ৪ জায়গার মধ্যে কোথাও না কোথাও সার্চ করেন ইনফরমেশন খোঁজার জন্য। এবং এই ৪ জায়গায় এই ৪ টা যে প্ল্যাটফর্ম এরা কোথা থেকে ইনফরমেশন নিয়ে আসতেছে, গ্যাদার করতেছে কোথা থেকে? কোনো না কোনো ওয়েবসাইটের ইনফরমেশন নিয়ে আসতেছে বা কোনো না কোনো অথরের আর্টিকেল তারা পড়ে এই ইনফরমেশনটা গ্যাদার করতেছে। অর্থাৎ রাইটিং এর এখনো প্রয়োজন আছে, লেখালেখির এখনো প্রয়োজন আছে, SEO এর এখনো প্রয়োজন আছে। হ্যাঁ, ডেফিনিটলি। কারণ এইটা মানে হচ্ছে আপনার কমপ্লিটলি যে রিপ্লেস হয়ে যাবে এমন কোনো বিষয় না। এটা হ্যাঁ, হচ্ছে চেঞ্জ হইব। আপনার ওই টেকনোলজির সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হইব। যেমন ফর অ্যাডাপ্ট এক্সাম্পল করতে হবে, হ্যাঁ। যখন তো আগের যুগের যে মানে আগে যেরকমভাবে করতাম ওই টেকনোলজি চলবে না। আরো অ্যাডভান্স হতে হবে, আরো মডার্ন হতে হবে, স্পেশাল হতে হবে। আগেকার অনেক ওয়েবসাইট দেখতাম আমি। মানে দেখতে যেমন কিরকম ইউজার এক্সপেরিয়েন্স ঠিক থাকতো না বা ওয়েবসাইটটা ভিজুয়ালি দেখতে স্মার্ট হতো না বা দেখতে অ্যাট্রাকটিভ হতো না। কিন্তু এখন সবাই যখন ওয়েবসাইট বানায় তখন ১ম এ আগে ইউজার এক্সপেরিয়েন্স এর প্রতি ফোকাস দেয় তারা। এটা মোবাইলে দেখতে ভালো হচ্ছে তো? ভিজুয়ালি দেখতে অ্যাট্রাকটিভ হচ্ছে তো? আর্টিকেল গুলো দেখতে পড়তে সুন্দর লাগতেছে তো? হ্যাঁ, এরকমভাবে ওরা ফোকাস দেয়। যেকোনো উম ওয়েবসাইট, যেকোনো কোম্পানি তারা ওয়েবসাইট বানাইলে এটাই আগে ফোকাস দেয়। কিন্তু যারা এটাতে ফোকাস দিবে না তারাই পিছনে থাকবে। হ্যাঁ, রাইট। কারণ হচ্ছে যে আপনার ওভার দ্যা টাইম আপনার যে টেকনোলজি গুলো আস্তে, আস্তে ওগুলোর সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হইব। যেমন ধরেন Nokia ফোন ছিল একসময়। Nokia হ্যাঁ, ফোন হ্যাঁ। কিন্তু হিউজ মার্কেট ছিল ওদের। হুম। তো এখন কিন্তু Nokia ফোন নাই। একেবারে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। কারণ কি তারা কারণ আসলে ওরা এখন ওই অ্যাডভান্স হয়ে আছে ওই আগের যুগের মতো। হ্যাঁ, কারণ হচ্ছে যে উনারা ওই অ্যান্ড্রয়েড এর সাথে অ্যাডাপ্ট করতে পারে নাই। তো সার্চ থাকবে, ইন্টারনেট যতদিন থাকবে সার্চ থাকবে। বাট আমাদের হচ্ছে যে ওরকম সার্চ এর সাথে অ্যাডাপ্ট করতে হবে। যাতে করে আমাদের ওয়েবসাইট গুলা আসলে সাইটেশন পায়। আ ওই বিভিন্ন
প্ল্যাটফর্ম আর বিভিন্ন এআই চ্যাটবট এর গুলাতে বা ইভেন সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে। তো এটাই আরকি বিষয় এখানে। তো ভাই আপনার নোকিয়ার বাজার থাকতো বুঝছেন? নোকিয়ার বাজার থাকতো যদি তারা একটা কৌশল খাটাইতে পারতো। যেমন দেখেন, এনালগ ঘড়ি কিন্তু এখনো মানুষ ব্যবহার করে। আপনি কি মনে করেন না ব্যবহার করে? হ্যাঁ, ডেফিনিটলি করে। কারণ কি? কারণ কি? এখনো তো মানুষ স্মার্ট ওয়াচই তো ব্যবহার করে অনেকে। কিন্তু হুম, এখনো এনালগ ঘড়িও ব্যবহার করে হাতের মধ্যে। কারণ কি? কারণ ওটা একটা শো অফ হিসেবে ব্যবহার করে মানুষ। বা এক ধরনের অর্নামেন্টস। এটা হ্যাঁ, প্রেস্টিজিয়াস টাইপের কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ, এই ধরনের হিসাবে। তো নোকিয়াও তার ব্র্যান্ডকে এরকম করতে পারতো বা তার প্রোডাক্টকে এরকম করতে পারতো। দেখেন এটা এটা শুধু প্রোডাক্ট না, এটা একটা ব্র্যান্ড। এই প্রোডাক্টটা অ্যাপেলের মতো ব্যবহার করতে পারতো। এই যে এখনো কিন্তু অনেক জায়গায় আমি দেখি, আমি কিছুদিন আগে একটা মোবাইল ফোন দেখলাম, ওটার নাকি অনেক দাম। ১,০০,০০০ ১,৫০,০০০ টাকা দাম, তারও বেশি নাকি দাম। বাটন ফোন কিন্তু। তাই নাকি? কারণ কি কিভাবে বিক্রি হচ্ছে ওই ফোনটা? বাটন ফোন। ব্ল্যাকবেরি অর সামথিং এরকম কিছু নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি জানি না ওই ফোনটার কিন্তু এত এত স্লিম ফোনটা, লম্বা একটা। ওই ফোনটা সিনেমাতে সাকিব খানের সিনেমাতে দেখানো হইছে। শো অফ করানো হয়েছে। ফোনটা সিনেমাটার নাম জানো কি? 'বরবাদ', 'বরবাদ' সিনেমাতে। আমি দেখলাম ওই সিনেমাতে এই ফোনটা ব্যবহার করা হয়েছে। মানে ওইটা লাক্সারি হিসেবে দেখানো হয়েছে ফোনটাকে। হ্যাঁ, তো তো মানে ধরেন যেখানে রোলেক্স যেটা করছে আরকি। হুম, রোলেক্স কিন্তু তারা কিন্তু ওই স্মার্ট এর ওয়াচের দিকে যায় নাই। তারা জাস্ট হুম। এর মধ্যে আছে। বাট ওরা এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল এ করছে হ্যাঁ, আরকি। যাতে হ্যাঁ, যে এটা মানুষ একটা পারসিভ করে ঘড়ি যে না, এটা একটা পার্ট অফ ইনভেস্টমেন্ট। এটা যদি হ্যাঁ, কেনেন এটা ভবিষ্যতেও বিক্রি করতে পারবেন। এই ধরনের চিন্তা ভাবনা দেখে। অনেক পার্সপেক্টিভ থেকে ঘড়িটা কেনে মানুষ কিন্তু। যে এই ঘড়িটা যদি আমি কিনি ভবিষ্যতে বিক্রি করতে পারবো। সেম দামে, এমনকি বেশি দামেও বিক্রি করতে পারি। এই ঘড়িটা যদি আমি কিনি এটার আমার প্রেস্টিজ, মানে আমার একটা আ অথরিটি তৈরি করবে। এটা আমার একটা সম্মান বৃদ্ধি করবে। এরকম ব্যাপার। হ্যাঁ, তো এক্সাক্টলি। নোকিয়া ফোনটাও এরকম করতে পারতো। নোকিয়া কোম্পানিও এরকম ভাবে করতে পারতো যে আমাদের এই ফোনটা যখন নিয়ে বেড়াইবেন, এই যে একটা ব্র্যান্ড, এটা মানে এই রিংটোনটা যখন বাজবে, এটা আপনাকে একটা সিগন্যাল দিবে, ব্র্যান্ডের ভাইব দিবে। তো এরা এটা করতে পারেনি, হারায় ফেলছে ব্র্যান্ডটা। কোয়ালিটি নষ্ট করে ফেলাইছে। বা আগের ওই ফোনই তো নাই এখন আর। হ্যাঁ, আমি দেখি না। ও কই হুম, আছে ফোন আমিও ওর। দেখি না আর। বাট একটা লাল কালারের একটা ফোন ছিল। ২ পাশে লাল। আ ওই ফোনটা আমি চালাইছি। তো এই ফোনটা অনেক ভাইরাল ছিল। মানে অলমোস্ট সবাই চালাইছে প্রবাবলি। আ এরকম একটা ছিল যে ২ পাশে লাল ছিল, একটু গান-টান বাজতো। তো ওই ফোনটা অনেক ভালো ছিল। দেন অনেকগুলা বটনওয়ালা একটা ফোন ছিল যে ৫২ বটন না কি বলে? এটাও চালানোর সুযোগ হইছিল। পরে তো দেন হচ্ছে যে আস্তে, আস্তে অ্যান্ড্রয়েড চলে আসলো। এখন মানে কম্পিটিটিভ হিসেবে জাস্ট মানে এই যে অ্যাডাপ্টেবিলিটি টা আরকি তারা মেইনটেইন করতে পারে নাই। যে হুম, হুম। যেমন ধরেন যেগুলো ধরে যে আমরা টেকনোলজি কোম্পানির দিকে তাকাই যেমন Facebook। Facebook যখন ১ম স্টার্ট হইলো তখন ইন্টারফেসটা কি ছিল? হ্যাঁ, তারা এখন আস্তে, পুরোপুরি আস্তে ডিফারেন্ট। অ্যান্ড্রয়েড এর সাথে মিলাইছে। হ্যাঁ। আপনি কি Facebook বটন ফোনে চালাইছেন কখনো? হ্যাঁ, আমি চালাইছি am.facebook.com, মোবাইল facebook.com এরকম একটা। মানে ওখানে লিখতাম আমি am.facebook.com তারপর ইউজ করতাম। বাটন ফোনে। সে লোড নিত কি নিত অনেকক্ষণ সময় লাগতো। হ্যাঁ, হ্যাঁ। ৳১০ র একটা এমবি কার্ড রিচার্জ করলে তো ওইটা শেষ হইতো না। ওইটা হচ্ছে যে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। একেবারে বের হয়ে যাইত। তো খুব লোড-টোড হইতে অনেক লাগতো আরকি। মানে আমার ১ম ফোনই তো ছিল বাটন ফোন। যখন আমি ফোন নিয়েছিলাম তখন ২০১৪ সাল। ১ম ফোন নিয়েছিলাম তখন। ২০১৪ সালের শেষের দিকে তখন কোন একদম ক্লাসে ডিসেম্বর ছিলেন? মাসে। তখন আমি ক্লাস 8 এ পড়তাম। 8 এ শেষ করছি। আমি আ আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন। আমি যখন হচ্ছে যে আমি আমার আম্মুর ফোন ইউজ করতাম। আমার আম্মুর ফোন ছিল, বাটন ফোন ছিল, অ্যান্ড্রয়েড ছিল। আমাকে আরকি ফোন দেওয়া হইছে আমি যখন ক্লাস 7 এ। তো ওয়াও! 7 এ ক্লাস এটা আসলে এই টেকনোলজির সাথে আসলে পরিচিত হওয়া উচিত। আবার একটু হচ্ছে যে আ আমাদের কন্ট্রোলও দরকার। যে আমার ফ্যামিলি অত বেশি কন্ট্রোল এর জায়গা থেকে যদি বলে আমাকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হইছে। তো অনেক প্রচুর ফোন ইউজ করতাম। আর এট দ্য সেম টাইম তখন ক্ল্যাশ অফ ক্ল্যান এর যে একটা রিভলিউশন ঘটলো। তো এটা খেলছেন ক্ল্যাশ অফ ক্ল্যান যখন আসলো। আমাদের ফার্স্ট মনে হয় অনলাইন গেম সেটা ছিল। তো জানি না। এটা প্রচুর খেলা হইছে। তো তখন আমি ক্লাস 7 এ তো তখন আমরা ফর দ্যা ফার্স্ট টাইম একটা অনলাইন গেম খেলতাম।
এই Clash of Clans প্রচুর খেলা হইছে আরকি। তো এরকম আরকি বিষয়টা যে আস্তে, আস্তে ওই টেকনোলজিক্যাল হয়। টেকনোলজির সবসময় এটা ইভলভ হতেই থাকবে। নতুন, নতুন যুগ আসবে, নতুন, নতুন প্রযুক্তি আসবে এরকম। এটার সাথে খাপ খাইয়ে নিতে হবে যেকোনো কাজ। হ্যাঁ, এই যে যেমন এই সময় এসে অনেক, অনেক ফ্রিল্যান্সাররা আগের পুরাতন ফ্রিল্যান্সাররাও কাজ পাচ্ছে না। বা নতুন কাজে আসছে, তারা এসে হা-হুতাশ করতেছে, কাজ পাইতেছে না। আমি দেখছি আমি দেখছি আমার বেশ কয়েক ফ্রেন্ড আছে। তারা আমার আগের থেকেও কাজ করত Fiverr, Upwork এ। কিন্তু এখন কাজ পায় না। অথচ আমি তাদের পরেও কাজ শিখছি। এখনো এখনো কাজ চলতেই আছে আলহামদুলিল্লাহ। তো এ আমি এটার পিছনে মনে করব তারা নিজেকে এ ঠিকমতো প্রমোট করতে পারেনি। বা অ্যা হ্যাঁ, এরকমই। তারা নিজেকে ঠিকমতো প্রমোট করতে পারেনি। সোশ্যাল মিডিয়াকে কনজিউম করেনি। পার্সোনাল ব্র্যান্ডিং করেনি এটা। এবং নিজেকে প্রতিদিন নিজে যে শিখতে হয় প্রতিদিন, এইটার পিছনে সময় ব্যয় করিনি। ওই যে একটা হয়তো একটা স্কিল শিখছে, স্কিল শিখে হয়তো কাজ করতে লাগছে। ওই কাজ করতে লাগছে আর পরে ভুলে গেছে যে আমাকে আর নতুন, নতুন কিছু শিখতে হবে এটা ভুলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে এক্সাক্টলি। নতুন তো কাজ আর পাচ্ছে না। প্রথমত হচ্ছে যে টেকনোলজি এটা হচ্ছে যে মানে অনলাইনের যে বিষয়গুলো এগুলা খুব দ্রুত পরিবর্তন হয়। তো আপনি ১০ দিন আগে একটা জিনিস শিখছেন, দেখা গেছে যে এটা ১ মাস পরে ঢুকছেন, দেখেন যে আপনার পুরো সম্পূর্ণ নতুন। মানে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। কিছু প্রিন্সিপাল গুলা ঠিক থাকে বাট হচ্ছে যে এটা অনেক তাড়াতাড়ি ডেভেলপ বা চেঞ্জেস হয়। তো সেক্ষেত্রে কি হয় যে আপনার প্রতিনিয়ত লার্ন করতে থাকা লাগবে। যে আসলে কি, কি নতুন, নতুন জিনিস আসতেছে যা হইতেছে। এই মোমেন্টাম এর মধ্যে থাকা লাগবে। দ্বিতীয়ত হুম, যেটা আমি মনে করি যে আ সেটা হইতেছে যে আমাদের কোন না কোন জায়গায় একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকলে বেশ ভালো। কারণ হয়তো আপনার সোশ্যাল 100%। মিডিয়াতে বা LinkedIn এ নিজের এরকম পেশেন্ট যদি না থাকে, ওই ব্যক্তিকে আর কিভাবে ভবিষ্যৎ পর্যন্ত মনে থাকবে মানুষের? একটা কোম্পানি যদি সে রান করে বা নিজের ব্যাপার নিজে একটা solopreneur হোক, কোনো সমস্যা নাই। সে একটা সার্ভিস প্রদান করে। একটা ক্লায়েন্ট তাকে কতদিন পর্যন্ত মনে রাখবে? একটাই ক্লায়েন্টের বা কেন কাজ করবে সারা জীবন সে? নতুন ক্লায়েন্ট তো তাকে ধরতে হবে। নতুন ক্লায়েন্ট তাকে কিভাবে চিনবে? তার তো এক্সপেরিয়েন্স শেয়ার করতে হবে। তার তো ফিডব্যাক গুলো শেয়ার করতে হবে, হাইলাইট করতে হবে। নতুন ক্লায়েন্টের সঙ্গে পরিচিত হতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং না করলে কিভাবে সেটা সম্ভব? তো এই হ্যাঁ, দিক থেকে সেটাই। তারা মনোযোগ হারায় ফেলে। অনেক নতুন, নতুন ফ্রিল্যান্সার আছে বা পুরাতনও অনেক আছে যারা কাজ হারাই ফেলছে একসময়। কিন্তু এখন এসে হা-হুতাশ করে যে, "ভাই আমার কাজ নাই। অনেকদিন থেকে কাজ করছি। ২ টা ক্লায়েন্টের নিয়মিত কাজ করতাম। আমি এখন কাজ পাই না।" এরকম। ভাই ওই ২ টা ক্লায়েন্ট হয়তো ১ বছর আপনাকে কাজ দিবে। তারপরে তো হয়তো দিতে পারবে না। হয়তো সেই ২ টা ক্লায়েন্ট আবার ২ টা নতুন রেফারেল দিল। হইল ৪ টা। তো তারপর কি করবে? তারপর আরো নতুন ক্লায়েন্ট তো আনতে হবে। তার ওই নতুন ক্লায়েন্ট কোথা থেকে আসবে? হ্যাঁ, সেটাই। এটা তো তো বুঝতে হবে। এক্ষেত্রে আরকি এই ভুলগুলো আসলে হয়। আবার আমিও দেখছি যে বাংলাদেশে একটু মানুষ আসলে নতুন কিছু ওকে আসলে ওয়েলকাম করতে চায় না। যেমন হচ্ছে যে আমি আবার একটু ডেভেলপমেন্ট ইয়ের সাথে একটু পরিচিত আছি। তো সেক্ষেত্রে অনেকেই ওই গ্রুপের মধ্যে লেখালেখি করতেছে যে ভাই আ আমি হইতেছে যে কোডিং-টোডিং এখন আর আমার দ্বারা হইতেছে না। আমি কি আসলে নতুন কিছু শিখতে চাই। তো আমি WordPress শিখি। মানে অনেকে এরকম বলতেছে। তো এই যে এখন কিন্তু হচ্ছে যে আরো বেশি কমপ্লেক্স জিনিসপাতি তৈরি করা যায়। এই যে ক্লাউড কোড দিয়া, কোডেক্স দিয়া। তো অত বেশি কিন্তু কমপ্লেক্স না, নো কোডেড। দেন এটারে আপনার ভার্সেলে হচ্ছে যে হোস্ট করে এটা লাইভ করে আপনি ভালো একটা স্যাস-ট্যাস ছোটখাটো স্যাস-ট্যাস পাইয়া যাইতেছেন। বা ধরেন হুম, আপনি একটা এমভিপি বানায় ফালাইতে পারতেছেন খুব সুন্দরভাবে। বাট মানুষ স্টিল এখন ২০২৫ সালে আইসা আমি মনে করি যে WordPress ডেফিনিটলি এটা ভালো, এটা শিখে রাখলে ভালো। বাট আ মানুষ চাইতেছে যে আগের জিনিসগুলা না। আপনার দেখতে হইব যে আপকামিং 10 ইয়ার্স বা 5 ইয়ার্স এ কি আসলে ডমিনেট করবে? কি স্কিল গুলা আসলে আমাদের লাগবে? হুম, ওইটা দেখা উচিত। কারণ হইতেছে যে WordPress তো উনাকে আমি বলছি যে, "ভাই আপনি ক্লাউড কোড শিখেন। বা হইতেছে যে আপনি যেকোনো একটা এআই এর উপর এক্সপার্ট হন। যে হয়তো হুম, অটোমেশন এগুলোর মধ্যে হন।" তো উনি বলতেছে যে, "ভাই ইন্টারনেটে তো হইতেছে যে প্রায় 60-70% WordPress ওয়েবসাইট।" আমি কই, "ভাই এটা ছিল আগামী লাস্ট 10 ইয়ার্স এটা ডমিনেট করছে। কিন্তু আপনার যে ChatGPT আসার পর যে একটা রেভলিউশন হইল। তো এখন হুম, আপনার নতুন কোনো একটা স্কিল বা আগামী 10 ইয়ার্স এ কোনটা আসলে সাস্টেইন করবে সেটাতে ফোকাস দেওয়া উচিত।"
অথবা হইতেছে যে আপনি ওয়ার্ডপ্রেসটারে হইতেছে যে কিভাবে অটোমেটিকলি ব্লগ পোস্ট করে বা হইতেছে ইয়া করে বা এজেন্টিক যে ওয়ার্ড গুলো আছে এগুলো শিখতে পারেন চাইলে। তো উনি আমার সাথে খুবই আর্গিউ করলো। তো হুম। এরকম পোস্ট অনেক দেখা যায় যে আপনি যদি ধরেন এখনো মানুষ ওই যে এক্সেল শিখে। আরে ভাই হ্যাঁ, এক্সেল হ্যাঁ, হ্যাঁ, তো এক্সেল শেখে। ও এই এক্সেল এখন কি হবে? ওইটার কাজ আছে। এখনো আপনি মানুষ যদি ধর এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলা শেখে এখনো। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমি বুঝি না এদের লজিক কি? কিন্তু এটা তো ছোট এখনো বাচ্চাদের কাছে এগুলা। হ্যাঁ, এইটা ভাই এটা শেখালে কি লাভ আমি বুঝলাম না। দেন হচ্ছে যে ইভেন আপনার এখন যে আ ক্লাউড কোরে কিন্তু প্লাগইন আছে। এক্সেল প্লাগইন তারপর হুম, ইয়া। তো ভাই এগুলা দরকার নাই তো রে ভাই। মানে খুব ব্যাকডেটেড মানুষ মানে বাংলাদেশের মানুষ এখনো এগুলা শিখে। ইভেন আপনি টাকা দিয়েও শিখে। টাকা দেওয়া হুম, হচ্ছে বিভিন্ন কোর্সে ভর্তি হয়। তো যেগুলো আসলে ব্যাকডেটেড। তো দুঃখজনকভাবে আমার নিজের একটা স্টোরি শেয়ার করি। সেটা হইতেছে যে আ আমাদের ইউনিভার্সিটিও আমাদেরকে একটা এক্সেল এর ইয়া করছে। কোর্স অফার করছে ছোটখাটো। তো পরে গ্রুপের মধ্যে আমাদেরকে মেসেজ দিছে যে তোমরা চাইলে ইয়া করতে চাও হ্যান-ত্যান। পরে আমি বললাম যে আসলে এখন আমাদের এক্সেল দরকার নাই বেসিক্যালি। কারণ হচ্ছে যে আপনি ইভেন এক্সেল এর থেকে আরো বেশি ভালো অ্যাডভান্স কাজ করতে পারবেন এআই দিয়ে। আপনি এর ডেটা-মেটা দিয়া বইলা দেন যে ভাই আমার এআই দরকার। এগুলা দরকার। কই ইনফেড আছে, কই ল্যাক আছে আমারে দেন আমার বিজনেসে। ও সব দিয়ে দিব। ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার কাজ করে দিব। যে আপনার না, কি আছে এক্সেল কি লাগবে? ইভেন আপনি এই এক্সেল অটোমেট শিখাচ্ছে করেন হ্যাঁ, আপনি বুঝ অটোমেট কইরা দেন হইতেছে যে Zapier বা make.com দিয়ে আপনি অটোমেট কইরা দেন যে কোন আপনি ক্লায়েন্ট পাইলে আপনার যে ক্লায়েন্টের ইমেইল-টিমেইল এক্সেলে একা, একা এড হইব। ইয়া হইব। এই যে এগুলা শিখলে আমি মনে করি যে আগামী 10 ইয়ার্স 15 ইয়ার্স সাস্টেইন করতে পারব। হুম। আমি এখন যদি কাউরে বলি যে ভাই কাজ শিখো তাহলে কি কাজ শিখতে হবে? আমি বিশেষ করে বলব যে ভিডিও এডিটিং শেখো ভাই। আর এআই এআই ইউজ করা শেখো। বিশেষ করে ChatGPT, Claude এগুলা ঠিকমতো আগে ইউজ করা শেখো। কি প্রম্পট দিলে কি আউটপুট আসে এইটা আগে ব্যবহার করতে শেখো। কারণ আপনি যদি নাই জানেন যে এই প্রম্পটটা দিলে এই আউটপুট আসে তাহলে আপনি ঠিকমতো ব্যবহার করতে জানেন না এখনো। এখনো বহুত প্রম্পট ব্যবহার করার বাকি আছে। হ্যাঁ, মানে আমরা অনেক কিছু জানি না। আমি একটা রিসার্চ দেখতেছিলাম যে ওখানে হচ্ছে যে প্রায় আ একটা পিকচারের মধ্যে আরকি কোথায় যেন পাইলাম এই Twitter এ না কোথায় একটা পাইছিলাম। তো আ তো আপনার হচ্ছে যে প্রায় আ এখন পর্যন্ত প্রায় কত মানুষ যেন জানেই না যে এআই যে ইউজ করতে হয় বা তারা কোনো এআই এর হুম, সাথে পরিচিত না এখন পর্যন্ত। তারা তাদের লাইফ টাইমে ইউজই করে না এখন পর্যন্ত। হুম, মাত্র হয়তো 1-2% আ মানে 20% এর মতো যারা আছে তারা ফ্রি ইউজার এআই এর। হুম, 1-3% যারা আছে তারা হচ্ছে যে পেইড করে মানে হুম, $20 হুম। দেয় আমিও পার এই মান্থ। পোস্টটা দেখছিলাম। Twitter এ হ্যাঁ, দেখছিলাম, দেখছেন। LinkedIn এও দেখছিলাম। আর হচ্ছে যে ছোট কিছু 1% এর মতো যারা আছে তারা আসলে কিছু বিল্ড করে ওই এআই দিয়ে। হুম, এআই দিয়ে কিভাবে কাজটাকে করায় নিতে হয় সেটা আসলে অ্যাকচুয়ালি তারা করে। তো হুম, ইভেন আমরা অতটা আসলে পারি না। বাট হইতেছে আমরা শিখতেছি। বাট আপনি যদি মানে দেখেন যে আমরা তো একটা লাইনে আছি। বাট হুম, হুম। উনাদের কি হয় যারা আসলে এখন পর্যন্ত ওই ট্রেডিশনাল মার্কেট গুলা দেখছে যে এত পার্সেন্ট গ্রো হইতেছে, অত পার্সেন্ট গ্রো হইতেছে বাট এদের কোনো ফিউচার নাই। এরা ফিউচারে ইজিলি অটোমেট করে কইরা দেওয়া যাবে। এদেরকে সহজে অটোমেট করা যাবে, হ্যাঁ। কারণ এরা নতুন কিছু শিখতে আগ্রহী নয়। আসলে ভাই একটা জিনিস কি জানেন? অ্যা সবাইরে সবকিছু শিখাইবে না। কিছু মানুষরে বাঙালিদের কি সবকিছু শিখাইতে যাবেন, তারা তাদের নিজের ইচ্ছা মতো শিখবে। আপনি সবকিছু তাদের বুঝাইতে পারবেন না। আমাদের হিউম্যান ব্রেইনই এরকম। মনে করেন ডাক্তার আপনাকে পরামর্শ দিছে যে, "এই ৪ টা বড়ি খান, আপনার মাথা ব্যাথা সেরে যাবে।" আপনার খুব মাথা ব্যাথা হচ্ছে মনে করেন। আপনি ১ম দিন ৪ টা খাইছেন, ওকে, ঠিক আছে। এখনো মাথা ব্যাথা যায়নি। আপনি পরার দিন কি করবেন? একটা হয়তো বাদ দিবেন। একটা বাদ দিয়ে আপনি বলবেন, "দেখি তো এই ৩ টা খেয়ে সারছে নাকি?" হ্যাঁ, ৩ টা খেয়ে দেখলেন, একটু কমলো। আপনি পরের দিন আবার ২ টা খেয়ে দেখবেন। দেখি তো এই ২ টা খেয়ে সারছে নাকি? এ মানে এরকম করতে, করতে দেখুন দেখবেন যে যেইটা, যেইটা আসল কার্যকর করতেছে ওইটা আপনি করবেন কিন্তু। ওইটা খাইতে থাকবেন। এরকম করে যেটাতে সারবে সেইটা লাস্টে পর্যন্ত যেটা দিয়ে ভালোভাবে মাথাটা সারবে, আপনি সেই পিলটাই খাইবেন কিন্তু। তো এরকম অনেকেই আমরা যাকে মানে পরামর্শ দেই, আমরা যদি কাউকে পরামর্শ দেই, তারা তাদের নিজের মতো কাস্টমাইজ করে পরামর্শটা গ্রহণ করে। হ্যাঁ, আপনি যদি বলেন যে এআই শেখেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখেন বা ভিডিও এডিটিং শেখেন, তারা এই, এই পরামর্শটা জীবনেও গ্রহণ করবে না।
তারা তাদের কাস্টমাইজ অনুযায়ী এটা গ্রহণ করবে। কারণ আমরা মানুষ কখনোই অন্যদের পরামর্শটা গ্রহণ করতে এরকমভাবে 100% গ্রহণ করতে আগ্রহী না। আমাদের যেটা আসলে ভালো লাগে, যে উপদেশটা ভালো লাগে, যেটা আমাদের সঙ্গে ফিট করে বা যেই পয়েন্টের সঙ্গে আগ্রহী আমরা, সেই পয়েন্টটা শুধু আমরা নিতে কনজিউম করতে আগ্রহী হই। আর সেটার সঙ্গে এগ্রি করতে আগ্রহী হই। আমরা হিউম্যানটাই এরকম। হ্যাঁ, এটা হয়তো ঠিক বলছেন যে হ্যাঁ, যে মানুষ আসলে ডিফিকাল্টিজ আসলে ফেস করতে চায় না। আমাদের হিউম্যান ব্রেইনটা এমনভাবে তৈরি করা হইতেছে একটা সারভাইভাল মোড এ থাকি সবসময়। যে ব্রেইন আসলে প্রেশার নিতে চায় না যে আ এটা এইজন্য procrastination তো আসে, তাই না? কারণ আপনি জানতেছেন একটা জিনিস যে আ আপনি যদি consistency ধরে রাখেন যেকোনো কিছু হইতে পারে সেটা। তাহলে কিন্তু সে উইনার হইবই। কেউ হুম, যদি হুম, ধরেন যে একটা স্কিল এ এফোর্ট দিতেছে কন্টিনিউয়াসলি, সে একটা সময় গিয়ে হচ্ছে সে ওই এফোর্ট এর ফলটা পাইবই। কিন্তু মানুষ হুম, স্টিল কন্টিনিউ করতে পারতেছে না। যখন একটু ডিফিকাল্ট হয়ে আইতেছে, তখন আসলে ব্রেইন সিগন্যাল দিতেছে যে, "রে ভাই তোর এটা করা দরকার নাই। তুই এটা করতে গেলে তোর মাথার মধ্যে প্রেশার হয়।" বাট যে ওই জিনিসটা ওভারকাম করতে পারে যখন এই প্রেশার গুলা খাইতেছে, অনেক কিছু হইতেছে না, মিলতেছে না, আউটকামটা আসতেছে না। আ বাট স্টিল যদি সে করতে থাকে, তখন গিয়া হইতেছে যে সে একটা রেজাল্ট পাইবে আরকি। হ্যাঁ, তো মানুষ ওই ডিফিকাল্ট সময়টা আসে। তো এর জন্য একটা কথা আছে। আ ওই যে আলিবাবার যে ফাউন্ডার জ্যাক মা, তো তিনি বলছে যে আ "টুডে ইস হার্ডার, আ টুমরো ইস মোর হার্ডার" বা এরকম কিছু একটা বলছে। মানে আজকে এই দিনটা খুব কঠিন বাট সামনে আরো বেশি কঠিন সময়। তার মধ্যে হুম, আরো বেশি কঠিন সময় আসবে। দেন আইসা তুমি হয়তো রেজাল্ট পাইবা। হুম। আ তো আস্তে, আস্তেই তো সাফল্যটা আসবে। ১ম এ হ্যাঁ, হার্ডার লাগবে, আরো হার্ডার হবে। তারপর একটু প্রয়োজন পরে হঠাৎ করে একদিন বুঝবা যে না এতদিন যে হার্ডার ফিলটা করে আইছি, এখন আমি বুঝতে পারতেছি আর স্বস্তিটা কিরকম। হ্যাঁ, সেটাই মানে আমাদের যে লার্নিং কার্ভটা আমরা যদি চিন্তা করি, লার্নিং কার্ভটা হচ্ছে যে লিনিয়ার না। যেমন 1, হুম, 2, 3, 4 এরকম না। আমাদের লার্নিং কার্ভটা হচ্ছে যে কম্পাউন্ড ২, ৪, ৮, ১৬, ৩২ এরকম ভাবে যায়। বাট আমরা ওই কম্পাউন্ড পর্যন্ত আসার আগেই হইতেছে যে আমরা মানে গিভ আপ করে দিই। এটা আমাদের আরকি সবথেকে বড় প্রবলেম বলা যায়। যেমন ধরেন যারা আসলে আ ব্লগিং এর সাথে পরিচিত বা হইতেছে যারা ওয়ার্ডপ্রেস বা এসইও নিয়ে কাজ করছে, ১ম কিন্তু ট্রাফিক আসে না। তাই না? হুম, হুম, অনেক হুম, ৬ মাস ১ বছর আপনি পাবলিশ করতেছেন, কোন রেজাল্ট নাই। বাট হঠাৎ হুম। দেখবেন যে আপনার ওয়েবসাইট বুম করছে। ট্রাফিক আসলে হ্যাঁ, স্টার্ট হঠাৎ, হঠাৎ হ্যাঁ, এরকম হয়ে যায় হঠাৎ। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার যে যে আপনি ট্রাফিকটা পাওয়ার আগে যে এফোর্ট টা দিছেন, তো ওই এফোর্ট গুলা আসলে যে একসাথে জমা হয়ে একটা ভালো একটা রেজাল্ট আনে মানে কম্পাউন্ড হ্যাঁ, করে। ওই আপনার খারাপ সময়ের কনসিস্টেন্সির ফলাফল হচ্ছে লাস্টের সেই ফলাফলটা। তো ঠিক আছে ভাই, হ্যাঁ? আজ এই পর্যন্ত হ্যাঁ, আমরা ভাই তো মোটামুটি এই অনেক পর্যন্তই সময় হয়ে থাকুক গেল আজকে। আড্ডা দেওয়া আমাদের। হ্যাঁ, আমরা তো আবার আড্ডা দিব কোনো নেক্সট সময়ে। হ্যাঁ, নেক্সট উইকে আজকে আবার এই পর্যন্ত। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। ভালো থাকবেন। ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।